আজকে আমরা শুরু করব একাদশ শ্রেণীর ইউনিট 3 এর অন্তর্গত চ্যাপ্টার নাম্বার 4 কমপ্লেক্স নাম্বার। দুইটি বাস্তব সংখ্যা এক্স এবং ওয়াই এর ক্রমযুগল এক্স কমা ওয়াই যদি এক্স প্লাস আই ওয়াই যেখানে আই ইকুয়াল টু রুট ওভার -1 আকারের প্রতীক দ্বারা প্রকাশিত হয়, তবে এক্স কমা ওয়াই ক্রমযুগলকে জটিল বা কাল্পনিক সংখ্যা বলা হয়। সেটাকে প্রকাশ করা হয় জেড ইকুয়াল টু এক্স কমা ওয়াই দ্বারা ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই ফর্মে। হলো। এবার গণিতবিদ অয়লার প্রথম এই -1 বর্গমূল হিসেবে আইকে কাল্পনিক একক বা ইমাজিনারি ইউনিট হিসেবে আখ্যা দেন। কীভাবে আমরা এটা ব্যবহার করে থাকি দেখো, আমরা এটা কি লিখলাম যে আই ইকুয়াল টু রুট ওভার -1, তাহলে আই ইকুয়াল টু রুট ওভার -1, তাহলে আই স্কোয়ার ইকুয়াল টু কত -1। এখানে এক্স স্কোয়ার যদি 4 হয় তাহলে এক্সের মান আমরা জানি প্লাস মাইনাস রুট ওভার 4, তাহলে কী হচ্ছে +-2। এবার দেখো, যদি এক্স স্কোয়ারটা যদি -4 থাকতো তখন আমরা কি লিখছি, এক্সটা হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার -4। -4 বর্গমূল আমরা এমনিতে নির্ণয় করতে পারি না, কিন্তু এই কমপ্লেক্স নাম্বারে সেটা আমরা নির্ণয় করতে পারি। কি হচ্ছে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস, আমরা -1 জায়গায় কী লিখতে পারি, আই স্কোয়ার, ইন্টু 4 জায়গায় আমরা কী লিখতে পারি, 2 স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো এখানে এক্সটা আমরা পেয়ে গেলাম +-2i। এবার তাহলে এখানে জেডের যে ফর্ম দেখো, জেড হচ্ছে এক্স আর হচ্ছে ওয়াই আকারে, এক্স কমা ওয়াই আকারে লেখা হয়। এখানে যে এক্সকে জেডের বলা হয় বাস্তব অংশ, এটাকে বলা হয় রিয়াল পার্ট প্রথমটাকে, আর ওয়াইটাকে বলা হয় কাল্পনিক অংশ। তাহলে এখানে জেডটাকে সংক্ষেপে লেখা হয় রিয়াল জেড আর ই জেড, আর ওয়াইটাকে বলা হয় ইমাজিনারি জেড। ঠিক আছে, এবার দেখো কিছু শর্ত আমরা দেখব। এখানে একটাই শর্ত আছে, যদি কমপ্লেক্স নাম্বারে যদি এ বি একটা কমপ্লেক্স নাম্বার, এটা যদি সিডি কমপ্লেক্স নাম্বারের সাথে সমান হয় তাহলে শর্ত হচ্ছে রিয়াল পার্টটা রিয়ালের সাথে সমান হবে, তাহলে এটা সমান হবে সি এর সাথে আর বিটা সমান হবে ডি এর সাথে। দেখো আমি এটা লিখে দিয়েছি যে এ বি, তাহলে সেটাকে কমপ্লেক্স ফর্মে লিখলে এ প্লাস আইবি ফর্ম, এটা কত সি প্লাস আইডি। তাহলে এখানে রিয়ালটা এটা সি এর সাথে ইকুয়াল, আবার বিটা ডি এর সাথে ইকুয়াল হবে। যদি কোনো কমপ্লেক্স নাম্বার এরকম থাকে যে এ প্লাস আইবি ইকুয়াল টু 0, তাহলে এ প্লাস আইবিটাকে আমরা 0 প্লাস আই ইন্টু 0 আকারে লিখতে পারি। তার মানে কী পাচ্ছি আমরা, এর মানটাও 0 আর বি এর যে মানটা সেটা হচ্ছে 0। এবার এখান থেকে আমরা বিভিন্ন প্রক্রিয়াগুলো দেখব। একটা হচ্ছে যোগ প্রক্রিয়া। প্রথমে কি এ কমা বি আর সি কমা ডি দুটো কমপ্লেক্স নাম্বার যদি আমরা যোগ করি, তাহলে প্রথমে হচ্ছে রিয়াল পার্টের সাথে যোগ হয়, তাহলে এ প্লাস সি আর আমার দিয়ে হচ্ছে বি প্লাস ডি। ঠিক আছে, আমি দেখো এখানে লিখে দিয়েছিলাম যে এ প্লাস আইবি এই কমপ্লেক্স নাম্বারটাকে এইভাবে লিখতে পারি, আবার সি প্লাস আইডি পরের কমপ্লেক্স নাম্বারটাকে আমরা এইভাবে লিখি। ঠিক আছে, তাহলে রিয়াল পার্ট একসাথে লিখলে এ প্লাস সি আর প্লাস এই দুটার থেকে আই কমন নিলে বি প্লাস ডি হলো। এবার হচ্ছে গুণ প্রক্রিয়া। যদি দুইটা কমপ্লেক্স নাম্বারের গুণ হয় এ বি ইন্টু সিডি, ঠিক আছে, ডি, তাহলে কমপ্লেক্স ফর্ম এ প্লাস আইবি সি প্লাস আইডি যদি গুণ করি তাহলে কী পাচ্ছি আমরা, দেখো এসি প্লাস আই এডি প্লাস আই বিসি প্লাস আই স্কোয়ার বিডি পাচ্ছি। তাহলে দেখো এখানে এসি আর এখানে আই স্কোয়ারের মান আমরা জানি -1, তাহলে -1 এখানে যদি মানটা বসিয়ে দিই তাহলে মাইনাস বিডি, আর এই দুটো পার্টের থেকে আমাদের আই কমন নিতে পারছি, তাহলে কী হচ্ছে এডি প্লাস বিসি। তাহলে দেখো রিয়াল পার্টটা হচ্ছে এসি মাইনাস বিডি, তাহলে এসি মাইনাস বিডি, আর কমপ্লেক্স পার্টটা হচ্ছে এডি প্লাস বিসি। ঠিক আছে, এবার দেখো, এবার হচ্ছে বিশুদ্ধ বাস্তব বা পিওরলি রিয়াল বলা হচ্ছে যেটাকে, যদি কোনো কমপ্লেক্স নাম্বারের ফর্ম এক্স কমা 0 হয়, দেখো এখানে যে এক্স প্লাস ওয়াইয়ের মানটা এখানে 0, তাহলে আই ইন্টু 0, তার মানে এটা কী হচ্ছে যে কাল্পনিক যে পার্টটা সেই পার্টটা ভ্যানিশ হয়ে যাচ্ছে 0, শুধু মান পাচ্ছি আমরা এক্স। তাহলে এইরকম পার্ট যদি হয়, দেখো শুধুমাত্র রিয়াল মান, তাহলে এটাকে এই জন্যই বলা হচ্ছে পিওরলি রিয়াল বা এমনি রিয়াল। তাহলে রিয়ালের ক্ষেত্রে সবসময় মাথায় রাখবে যে ইমাজিনারি পার্টটা ইমাজিনারি জেড কী হয় 0 হয়, মানে ওয়াইয়ের মানটা সর্বদা এখানে 0। ঠিক আছে, আর বিশুদ্ধ কাল্পনিকের ক্ষেত্রে ঠিক তার উল্টোটা, যে পিওরলি ইমাজিনারি যদি এক্সের মানটা 0 হয়, দেখো এক্স কমা ওয়াই, তাহলে 0 প্লাস আই ইন্টু ওয়াই, তার মানে কী পাচ্ছি আমরা শুধুমাত্র আই ওয়াই, এখানে রিয়াল পার্টটা নেই, তার মানে রিয়াল পার্টটা হচ্ছে 0। পরের পার্ট, এবার যে আমরা আই দেখলাম সেই আই এর কিছু অখণ্ড ঘাত। দেখো আমরা জানি আই স্কোয়ার হচ্ছে -1, তাহলে এখান থেকে আমরা আই কিউ কীভাবে নির্ণয় করতে পারি, আই ইন্টু আই স্কোয়ার,
আমরা আই স্কোয়ার জায়গায় মানটা বসিয়ে দিলাম -1, তাহলে আমরা কী পাচ্ছি -i। সেমভাবে দেখো i⁴, এটাকে কী লিখছি আমরা আই স্কোয়ার তার স্কোয়ার -1 তার স্কোয়ার ইকুয়াল টু পাচ্ছি আমরা 1। সেমভাবে দেখো i⁵, i ইন্টু আই স্কোয়ার তার স্কোয়ারে দিয়ে এখন সূচক অ্যাপ্লাই করলে দেখুন 4 এখানে 1 তাহলে 5 হয়ে গেল, তাহলে i ইন্টু -1, এটা আই স্কোয়ার মান -1 তার স্কোয়ার, তার মানে কী পাচ্ছি i। তাহলে এইভাবে আমরা 6, 7 সবগুলো বের করতে পারি, ঠিক আছে। এবার একইভাবে তার যদি ঋণাত্মক পাওয়ারগুলো i⁻1, এটা কী হয় 1/i। তাহলে দেখো আমি উপর নিচে যদি i দিয়ে গুণ করি তাহলে i/i স্কোয়ার, i দিয়ে যখন গুণ করছি তাহলে উপরে i হচ্ছে, নিচে হচ্ছে i স্কোয়ার হচ্ছে, তাহলে i/i স্কোয়ার জায়গায় হচ্ছে -1, তার মানে কী পাচ্ছি আমরা -i। এবার দেখো i⁻ যদি -2 হয় তাহলে এটাকে আমরা এমনিতে কীভাবে লিখতে পারি 1/i স্কোয়ার। এবার i স্কোয়ারের মান তো আমরা জানি সেটা 1, আমরা 1/1 পাইলাম আমরা 1। এইভাবে আমরা যে কোনো ঋণাত্মক পাওয়ারের মানগুলো নির্ণয় করতে পারি। এবার আমরা শিখব অনুবন্ধী জটিল সংখ্যা। তাহলে ফার্স্ট কী হচ্ছে যে যদি xy বাস্তব সংখ্যা এবং i স্কোয়ার যদি -1 হলে x প্লাস iy ও x মাইনাস iy জটিল সংখ্যা দুটির একটিকে অন্যটির অনুবন্ধী জটিল সংখ্যা বলা হয়। মানে এটার অনুবন্ধী এটা, এটার অনুবন্ধী হচ্ছে এটা, ঠিক আছে। এই অনুবন্ধী জটিল সংখ্যাটাকে প্রতিযোগীও বলা হয় এই কারণেই, ঠিক আছে। তাহলে যদি এক্সটা হচ্ছে x প্লাস iy হয় তাহলে তার অনুবন্ধী জটিল সংখ্যাটাকে বলা হয় z বার, ঠিক আছে। সেটাকে x মাইনাস iy আকারে প্রকাশ করা হয়, ঠিক আছে। মানে i এর সামনে এখানে সাইনটা চেঞ্জ হবে, প্লাস থাকলে মাইনাস। সেমভাবে যদি x মাইনাস iyটা z দিয়ে প্রকাশ করা হয় তাহলে z বার তার অনুবন্ধী সেটা হচ্ছে x প্লাস iy আকারে প্রকাশ করা হবে। এরপরে দেখো তাহলে এবার এখান থেকে আমরা কিছু সূত্র পাবো যে যদি জেডটা হচ্ছে x প্লাস iy হয় তাহলে জেড বারটা কী হচ্ছে x মাইনাস iy। এবার দেখো জেড বারের যদি আমি আবার বার করি, হ্যাঁ আরেকবার যদি তার কমপ্লেক্স বের করা হয় তাহলে এই যে মাইনাস সাইনটা আবার চেঞ্জ হয়ে প্লাস হয়ে গেল, তার মানে কী হবে শুধু জেড। তাহলে এখান থেকে আমরা রিলেশনটা পাচ্ছি জেড ডাবল বার ইকুয়াল টু জেড, ঠিক আছে। এবার আমরা দুইটা অনুবন্ধী জটিল রাশির যোগফল করব। তাহলে একটা জটিল রাশি হচ্ছে জেড, তাহলে তার অনুবন্ধী হচ্ছে জেড বার। আমরা জানি জেডটা হচ্ছে x প্লাস iy আর জেড বারটা হচ্ছে x মাইনাস iy। তাহলে দেখো এই যে iy কেটে গেল, তার মানে শুধুমাত্র কী থাকলো 2x। তাহলে এটি একটি দেখো একটি বাস্তব সংখ্যা, তাহলে 2x বাস্তব সংখ্যা, রিয়াল নাম্বার এটা, ঠিক আছে। এবার একইভাবে যখন আমরা বিয়োগ করছি জেড মাইনাস জেড বার, তাহলে জেড হচ্ছে x প্লাস iy মাইনাস জেড বার হচ্ছে x মাইনাস iy। তাহলে যখন x কেটে যাচ্ছে তাহলে i ইন্টু 2y, তাহলে এই যে iy এখানে iy তাহলে 2iy, হ্যালো। তাহলে এটা কী হচ্ছে এখানে i পার্ট যুক্ত আছে, তাহলে এটা হচ্ছে বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা, সেখানে রিয়াল পার্টটা নেই, ঠিক আছে। এবার যদি আমরা গুণফলটা নিই দেখো জেড ইন্টু জেড বার, তাহলে জেডের মান হচ্ছে x প্লাস iy আর জেড বারের মান হচ্ছে x মাইনাস iy। তাহলে আমরা a প্লাস বি এ মাইনাস বি সূত্র যদি ফেলি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার দেখো আমরা জানি i স্কোয়ারের ভ্যালুটা হচ্ছে -1, তাহলে -1 আর এখানে মাইনাস অ্যাড করলে কী হচ্ছে প্লাস, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে দুইটা অনুবন্ধী জটিল রাশির যে গুণফল জেড এবং জেড বার সেটা সর্বদা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবং এটি কী হচ্ছে এটি একটি বাস্তব সংখ্যা। তারপর আরও কিছু সূত্র আছে এখানে। যদি একটা জটিল সংখ্যাকে আমরা x1 প্লাস y1 আকারে লিখি আর একটাকে আমরা x2 প্লাস y2 আকারে লিখি, তাহলে তখন z1 প্লাস z2 আমরা কী পাচ্ছি, এই যে রিয়ালটা আমি পাশাপাশি লিখলাম একবারে, তাহলে x1 প্লাস x2 আর এখানে কত হচ্ছে আইটা যদি আমি কমন নেই তাহলে হচ্ছে y1 প্লাস y2। তাহলে আমরা যদি এই z1 প্লাস z2টাকে একটা কমপ্লেক্স নাম্বার হিসেবে ধরছি, তার যদি আমি বার নির্ণয় করি, হ্যাঁ তার হচ্ছে অনুবন্ধী জটিল রাশি নির্ণয় করি, তাহলে কী হবে i এর সামনে শুধু মাইনাস সাইন চলে আসবে, তার মানে হচ্ছে x1 প্লাস x2 থাকলো মাইনাস i ইন্টু y1 প্লাস y2। এবার এটাকে যদি আমরা সাজিয়ে লিখি, হ্যাঁ x1 মাইনাস y1টা লিখি আর এখানে কী হচ্ছে x2 মাইনাস এখান থেকে এই যে y2টাকে লিখলাম। এবার এটা আবার কি, এটা আবার প্রথম যে জটিল সংখ্যাটা ছিল জটিল সংখ্যা ছিল x প্লাস iy, তার অনুবন্ধী না মাইনাস সাইন শুধু, তাহলে এটাকে কী লিখতে পারি আমরা z1 বার। একইভাবে পরেরটা কী হচ্ছে পরের যে z2 জটিল সংখ্যাটা ছিল তার অনুবন্ধী, তাহলে এটাকে আমরা লিখতে পারি z2 বার। তাহলে আমরা রিলেশনটা কী পাচ্ছি z1 প্লাস z2 বার ইকুয়াল টু হচ্ছে z1 বার প্লাস z2 বার। একইভাবে আমরা করতে পারি z1 মাইনাস z2 বার, সেটা কী হবে z1 বার মাইনাস z2 বার,
ঠিক আছে, গুণফলটাও আমরা একইভাবে Z1 Z2 তার বার Z1 বার ডট গুণ Z2 বার। ঠিক আছে, এবার ভাগফলটাও একইভাবে নির্ণয় করতে পারি আমরা, Z1 বাই নিচে Z2 বার ইকুয়াল হচ্ছে Z1 বার ডিভাইডেড বাই Z2 বার। এই সমস্তগুলো আমাদের মনে রাখতে হবে। এবার হচ্ছে জটিল সংখ্যার জ্যামিতিক প্রকাশ। দেখো, জটিল যে কোনো বিন্দুটাকে আমরা কী হচ্ছে কি হিসেবে ধরি, পি এক্স ওয়াই আকারে ধরি, এক্স কমা ওয়াই। ঠিক আছে, এখানে প্রথমটা হচ্ছে রিয়াল, পরেরটা হচ্ছে ইমাজিনারি, হ্যাঁ কাল্পনিক। অথবা এটাকে আমরা কীভাবে লিখতে পারি, পি ইকুয়াল টু পি এক্স প্লাস আই ওয়াই। এখানে পিটা হচ্ছে দেখো এই যে মানটা, এটা হচ্ছে প্রথম যে রিয়ালের যে মানটা এক্স, তাহলে সেটা হচ্ছে ও এম। আর যে ওয়াইটা কি, তার হচ্ছে উচ্চতাটা ওয়াইটা, তার মানে সেটা হচ্ছে ওয়াই পি এম। ঠিক আছে, তাহলে এখানে যেটা পাচ্ছি, তাহলে এই যে তলটা, তাহলে এখানে এটাকে বলা হয় আরগান চিত্র বা আরগান ডায়াগ্রাম। হ্যাঁ, এখানে যে এক্স ও এক্স ড্যাশ যে আছে, এই যে অক্ষটাকে এটাকে বলা হয় বাস্তব অক্ষ বা রিয়াল অ্যাক্সিস। ঠিক আছে, আর এই যে ওয়াই ও ওয়াই ড্যাশ সেটাকে বলা হয় কাল্পনিক অক্ষ বা ইমাজিনারি অ্যাক্সিস। হ্যাঁ, তাহলে এবার এখান থেকে লাগে আমাদের যেটা, সেটা হচ্ছে মডিউলাস বা মাপাঙ্ক। সেটা কি, যদি জেড এরকম থাকে, জেডটা তো এক্স প্লাস আই ওয়াই, তাহলে তার মডিউলাস বা মড জেড। ঠিক আছে, বানান করে মড জেড এইভাবে লেখা হয়, এমওডি জেড। হ্যাঁ, তাহলে এখানে ইকুয়াল টু কী হচ্ছে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এবার হচ্ছে অ্যাম্পলিটিউড বা আর্গুমেন্ট, সেটাকে বানাতে এমনি বলা হচ্ছে কোণাঙ্ক। ঠিক আছে, তা কোণাঙ্ক বলতে এই যে থিটা যে কোণটা নিলাম, সেই থিটা কোণের মান। তাহলে থিটা কোণকে জটিল সংখ্যা বা জেডের কোণাঙ্ক বলা হয়। এটাকে অ্যাম্পলিটিউড জেড, দেখো এ এম পি জেড বা আর্গুমেন্ট জেড এ আর জি জেড, এইভাবে লেখা হয়। তাহলে থিটা এর মানগুলির মধ্যে যে মানটি, তাহলে থিটা তো আমরা জানি যে যখন হচ্ছে এটাতে যখন এই লম্ববাই ভূমি নেব, তখন ট্যান থিটা দিয়ে বের করবে। আমরা ত্রিকোণমিতি এখন অনেকটাই করছি, এবার সেখান থেকে আমরা জানি যে একটা মানের কী হচ্ছে, একটা রিলেশনের অসংখ্য মান ত্রিকোণমিতিক মান হতে পারে ডিগ্রিতে। এবার যে মানগুলো হচ্ছে মাইনাস পাইয়ের থেকে পাইয়ের মধ্যে থাকবে, দেখো মাইনাস পাই লেস দ্যান থিটা লেস দ্যান ইকুয়াল পাই, মানে পাইটা হতে পারে কিন্তু মাইনাস পাইটা হতে পারবে না। হ্যাঁ, মানে এটা হচ্ছে ওপেন ইন্টারভেলে আছে, এটা হচ্ছে ক্লোজ ইন্টারভেলে। ঠিক আছে, অন্তর্গত কোণে তাকে কোণাঙ্কের মুখ্য মান। তাহলে এই যে ভ্যালুটা যদি এই রেঞ্জের মধ্যে সেই অ্যাম্পলিটিউডটা থাকে, মানে থিটার ভ্যালুটা আমরা পাই, তাহলে হচ্ছে সেটাকে বলা হয় প্রিন্সিপাল ভ্যালু বা অ্যাম্পলিটিউড। ঠিক আছে, ভ্যালু অফ অ্যাম্পলিটিউড। তাহলে এইভাবে আমরা বলতে পারি, সেটাকে হচ্ছে মুখ্য মান বলা হচ্ছে, মুখ্য মান। ঠিক আছে, তাহলে মুখ্য মান নির্ণয়ের যে দেখো কিছু সূত্র এখানে আছে, যে যদি জেডটা, জেড হচ্ছে এক্স প্লাস আই ওয়াই হয় এবং জটিল তলে এক্স ওয়াই বিন্দুটি যদি প্রথম পাদে থাকে, আমরা জানি প্রথম পাদ, এই যে এটাকে বলা হয় প্রথম পাদ। ঠিক আছে, তাহলে যদি এই পাদের মধ্যে কোথাও বিন্দুটা থাকে, তাহলে সেটাকে বলা হচ্ছে কি হচ্ছে, সেই যে বিন্দুটা সেটা হচ্ছে তখন থিটার মুখ্য মানটা হবে সর্বদা 0 থেকে π/2 এর মধ্যে। দেখো এখানে 0 থেকে শুরু, এখানে π/2, তাহলে 0 থেকে π/2 এর মধ্যে হলো। একইভাবে যদি দ্বিতীয় পাদে থাকে, এটা হচ্ছে দ্বিতীয় পাদ, তাহলে দ্বিতীয় পাদ কী হলো, এটা হচ্ছে π/2, তাহলে π/2 এর থেকে আবার পাই এর মধ্যে। তাহলে যদি π/2 এর থেকে পাই এর মধ্যে থাকে থিটার মানটা, মুখ্য মানটা, তখন সেটা হচ্ছে দ্বিতীয় পাদে হলো। এবার যদি তৃতীয় পাদে বিন্দুটা থাকে, তাহলে থিটার যে মানটা হবে সেটা হচ্ছে মাইনাস পাই, এই যে মাইনাস পাই থেকে আবার কত, মাইনাস π/2 মধ্যে, এই যে এভাবে ঘুরছে। তাহলে এটা হচ্ছে মাইনাস পাই থেকে π/2, তাহলে মাইনাস পাই থেকে π/2 এর মধ্যে যদি থাকে, তাহলে থিটার মুখ্য মানটা তখন সেটা সেই বিন্দুটা তৃতীয় পাদে থাকলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। যদি চতুর্থ পাদে থাকে, তাহলে এই যে মাইনাস π/2 থেকে আবার 0-তে চলে যাবে। দেখো মাইনাস π/2 0, তাহলে এটা হচ্ছে 0, এটা π/2, এটা হচ্ছে পাই। ঠিক আছে, মাইনাস পাই। হ্যাঁ, আর এটা হচ্ছে কত, মাইনাস π/2, তারপরে এটা আবার 0। ঠিক আছে, তাহলে এবার এখান থেকে আমরা মুখ্য মানগুলো নির্ণয় করতে পারছি যে এই চতুর্থ অক্ষে তাহলে মাইনাস π/2 থেকে 0-এর মধ্যে থাকছে। এবার এখানে দেখো এক্স ওয়াই বিন্দুটি যদি ও এক্স, এই যে ও এক্স অক্ষের উপরে থাকে, তখন তার মুখ্য মানটা সর্বদা হবে 0, এখানে 0-তে চলে আসবে 0 ডিগ্রি। এবার যদি ও ওয়াই অক্ষের উপরে থাকে, তখন সেটা হয়ে যাবে π/2। ঠিক আছে, যদি ও এক্স ড্যাশ তলে থাকে, দেয় ও এই অক্ষ বরাবর থাকে, ও এক্স ড্যাশ, তখন সেটার মানটা হচ্ছে কত, হচ্ছে পাই হলো। আর লাস্টে দেখো যে যখন হচ্ছে কি হচ্ছে, ও ওয়াই বরাবর থাকছে, ও ওয়াই বরাবর, হ্যাঁ ওয়াই বরাবর, তখন সেটা হচ্ছে কত, মাইনাস π/2 হলো। তাহলে এই কয়েকটা জিনিস আমাদের লাগবে। এবার হচ্ছে জটিল সংখ্যার মেরু আকারে প্রকাশ।
ঠিক আছে, মেরু আকারটা কী হচ্ছে, যেমন দেখো জটিল সংখ্যা তাহলে একটা হচ্ছে একটা আমরা জানি যে জটিল সংখ্যা পি এক্স ওয়াই আকারে লেখা হয়, যেখানে প্রথমটা এটা হচ্ছে এক্স, হ্যাঁ, এইটা হচ্ছে ওয়াই, হলো, যেমন করে আমরা গ্রাফের যে কোনো বিন্দুটা বসাতাম, হ্যাঁ। তাহলে এবার তার যে অতিভুজটা সেটাকে যদি আমরা আর ধরে নিই, হ্যাঁ, তাহলে আমরা দেখো এই যে পি এম ডিভাইডেড বাই যদি ও এম করি, তাহলে দেখো এখানে পি এম ডিভাইডেড বাই হচ্ছে ও এ না পি এম, এটা হচ্ছে লম্ব ডিভাইড বাই অতিভুজ নিচ্ছি, তাহলে পি এম ডিভাইডেড বাই হচ্ছে ওপি, তাহলে লম্ব বাই অতিভুজ কী হয়, সাইন থিটা, ঠিক আছে। তাহলে এখানে ওয়াই দেখো এই যে পি এম এর ভ্যালুটা হচ্ছে ওয়াই ডিভাইড বাই আর, তাহলে ওয়াই বাই আর হচ্ছে সাইন থিটা, তাহলে এখান থেকে একটা রিলেশন পাচ্ছি ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। একইভাবে আমরা যদি ভূমি বাই অতিভুজ নেই, ভূমি বাই অতিভুজ, তাহলে সেটা হচ্ছে কি কস থিটা, তাহলে এখানে ভূমিটার মান হচ্ছে এক্স বাই নিচে আর, তাহলে এক্স বাই আর সমান সমান কত হচ্ছে কস থিটা, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে আর কস থিটা। তাহলে এখান থেকে আমরা কি জানি যে জেডটা জানি হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, যদি এবার আমরা এক্সের মান আর ওয়াইয়ের মানটা বসিয়ে দিই, তাহলে এক্সের মান হচ্ছে আর কস থিটা প্লাস আই ইন্টু ওয়াইয়ের মান হচ্ছে আর সাইন থিটা। এবার দেখো এখান থেকে আর কমন যাচ্ছে, আর কমন নিলে কী থাকলো কস থিটা প্লাস আই সাইন থিটা, হলো। এবার হচ্ছে এখান থেকে যদি আমরা স্কোয়ার করি, যদি ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করি, তাহলে দেখো কী হচ্ছে এক্স স্কোয়ার করলে আর স্কোয়ার কয় স্কোয়ার থিটা, আর ওয়াই স্কোয়ারটা হচ্ছে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, দেখো লিখছি। তাহলে এখান থেকে কি যদি আর স্কোয়ারটা কমন নেই, তাহলে আবার কয় স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মিলে কত হচ্ছে 1 হয়ে গেল। তাহলে শুধুমাত্র এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা হচ্ছে আর স্কোয়ার, তাহলে আর এর মানটা কী হবে রুট ওভার হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। শুধু মাথায় রাখবে যে আর এর মানটা সর্বদা এখানে ধনাত্মক হবে, গ্রেটার দেন 0, ঠিক আছে। এবার দেখো, এবার যদি আমরা লম্ব বাই ভূমি নেই, তাহলে লম্ব বাই কী হচ্ছে ভূমি ট্যান, তাহলে এখানে পি এম ডিভাইড বাই ও এম লিখে দিয়েছি, পি এম ডিভাইড বাই ও এম ইকুয়াল টু হচ্ছে ট্যান থিটা, ঠিক আছে। তাহলে ট্যান থিটা, তাহলে পি এম হচ্ছে ওয়াই বাই নিচে এক্স, তাহলে ওয়াই বাই এক্স ইকুয়াল টু ট্যান থিটা। এবার ট্যান তাহলে কী হচ্ছে, এবার তাহলে থিটাটা যদি আমরা বের করি, থিটাটা এদিকে ট্যানটা তাহলে এই সাইডে চলে আসবে, তাহলে কি ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এই যে থিটাটাকে সেটাকে বলা হয় অ্যাম্প্লিটিউড, হ্যাঁ, সেটাই হচ্ছে। দেখো এরপরে যে জেড ওয়ান ও জেড টু দুটি যদি জটিল সংখ্যা হয়, তাহলে আরও কিছু সূত্র আমাদের মাথায় রাখতে হবে, যে কিছু কন্ডিশন, হ্যাঁ, কন্ডিশনগুলো কী কী, যে যদি জেড ওয়ান ও জেড টু জটিল সংখ্যা হয়, তাহলে মড অফ জেড ওয়ান প্লাস জেড টু সেটা লেস দেন ইকুয়াল হবে মড অফ জেড ওয়ান প্লাস মড অফ জেড টু। মড অফ জেড ওয়ান জেড টুর যদি গুণফল হয়ে যায়, হ্যাঁ, তাহলে সেটা মড অফ জেড ওয়ান ইন্টু মড অফ জেড টু। আর জেড ওয়ান জেড টু যদি ভাগফল হয় মড অফ জেড ওয়ান ডিভাইড বাই জেড টু, ঠিক আছে, সেটা হচ্ছে মড অফ জেড ওয়ান ডিভাইডেড বাই মড অফ জেড টু, ঠিক আছে। এটা এবার যদি আর্গুমেন্ট বের করতে দেয় আমাদের, যে আর্গুমেন্ট অফ জেড ওয়ান জেড টু মানে গুণফলের আর্গুমেন্ট যদি বের করতে দেয়, তাহলে সেটা হচ্ছে আর্গুমেন্ট অফ জেড ওয়ান প্লাস আর্গুমেন্ট অফ জেড টু প্লাস এম। একইভাবে যদি ভাগফলের হয়, তাহলে প্লাস সাইনের জায়গায় শুধু যাবে মাইনাস সাইন, ঠিক আছে, প্লাস এমই থাকবে। এবার এম এর মানটা সেখানে 0 অথবা 2π অথবা -2π এর মধ্যে থাকবে, হ্যাঁ, সেটা যখন আমরা অঙ্ক করব তখন আরও ভালোভাবে বুঝতে পারবে। এবার আমাদের লাস্টে যেটা আছে সেটা হচ্ছে 1-এর ঘনমূল নির্ণয়। তাহলে 1-এর ঘনমূল, তাহলে আমরা ধরে নিচ্ছি, যে ধরি 1-এর ঘনমূল হচ্ছে এক্স, তাহলে 1-এর ঘনমূল কিউব রুট অফ 1 সেটা আমরা ধরলাম এক্স, তাহলে এখান থেকে এক্স উভয় দিকে যদি আমরা কিউব করি, তাহলে এক্স কিউব ইকুয়াল টু কী পাচ্ছি 1, হলো। তাহলে এক্স কিউব ইকুয়াল টু 1, তাহলে এক্স কিউব 1টাকে এদিকে 1-এর কিউব করলাম, এ কিউব মাইনাস বি কিউব সূত্র হয়ে গেল, হলো। তাহলে এখানে কি পাচ্ছি আমরা এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এরকম পার্ট। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হয় এক্স ইকুয়াল টু 1, নতুবা এখানে কি আরেকটা ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখানে যদি আমরা শ্রীধরাচার্য সূত্র ফেলি, তাহলে এক্সের মানটা এইভাবে আমরা বের করতে পারি, যে -1 প্লাস মাইনাস রুট ওভার 1-এর স্কোয়ার মাইনাস 4a, দেখো এই যে এক্স স্কোয়ার সামনে এখানে a, ঠিক আছে, এখানে সি হচ্ছে 1 বাই নিচে 2a, 2 × 1, তাহলে এখানে ক্যালকুলেশন করলে কি পাচ্ছি -1 প্লাস মাইনাস -3, এই যে 1 -4 তাহলে -3 বাই নিচে 2। এই দেখো এখানে আছে রুট ওভার -3 আছে, তাহলে -3টাকে কী হচ্ছে, তাহলে √3, আর হচ্ছে -1-এর জায়গায় রুট ওভার -1-এর জায়গায় কী লিখতে পারি আমরা i, তাহলে √3i, তাহলে -1 প্লাস মাইনাস √3i। তাহলে বীজ দুটো আমরা কি পেলাম, তাহলে একটা বীজ পেলাম আমরা, দেখো একটা বীজ আমরা পেয়েছি যে x ইকুয়াল টু 1, আর একটা বীজ আমরা পেলাম কি x ইকুয়াল টু -1 প্লাস মাইনাস √3i বাই নিচে 2। তাহলে 1-এর যে ঘনমূল, হ্যাঁ, তাহলে 1-এর 3টি ঘনমূল, তাহলে কি হলো, একটা তো 1, এই যে একটা হচ্ছে 1 বীজ পেয়েছি, একটা হচ্ছে -1 প্লাস দিয়ে √3i বাই 2,
আরেকটা হচ্ছে -1 মাইনাস √3i/2। ঠিক আছে, এবার এটা 1 থাকলো। এই দুটো মূলের একটা বিশেষত্ব আছে কমপ্লেক্স, যেটা একটা সর্বদা অপরটির হচ্ছে বর্গ হবে। যদি আমরা এটাকে ওমেগা ধরি তাহলে এটা হয়ে যাবে ওমেগা স্কোয়ার, যদি আমরা এটাকে ওমেগা স্কোয়ার ধরি তাহলে এটা হয়ে যাবে ওমেগা, মানে আমরা এটার স্কোয়ার করলে এটা পাবো, আবার এটার স্কোয়ার করলে এটা পাবো। ঠিক আছে, এবার দেখো আমি একটা এখানে দেখিয়ে দিয়েছি। ওমেগা যদি আমি প্রথমটাকে ধরলাম যে -1 প্লাস √3i/2টাকে আমি ওমেগা ধরলাম, তাহলে ওমেগা স্কোয়ার তাহলে কী হবে, এদিকে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র ফেলবো, তাহলে কী হয় a² প্লাস 2a, যে a, বি পার্ট বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, তাহলে ভাঙিয়ে দিলে কী হচ্ছে, আর নিচে তো 2 এর স্কোয়ার 4 থাকছে এটা, তাহলে -1 স্কোয়ার মানে 1 মাইনাস এই যে প্লাস মাইনাস হয়ে গেল 2√3i, এখানে হচ্ছে i স্কোয়ার হচ্ছে -1, তার সাথে হচ্ছে √3 স্কোয়ার 3, তাহলে -3, তাহলে 1 থেকে -3 গেল, তাহলে কত হচ্ছে -2, আর এখানে কি হচ্ছে -2√3i। ঠিক আছে, বাই নিচে তো 4 থাকছেই। এবার দেখো উপর নিচে আমরা 2 যদি কমন নিয়ে কেটে দিতে পারি, কেটলে কি হচ্ছে -1 মাইনাস √3i বাই নিচে 2। এবার দেখো এইটাই তো ওমেগা স্কোয়ার, দেখো আমরা আগের থেকে সেটা ধরে নিয়েছি ওমেগা স্কোয়ার। দেখো এই যে -1 মাইনাস √3i/2, তাহলে এই যে এইভাবে একটা অপরটার বর্গ। একইভাবে যদি আমরা এইটাকে ওমেগা ধরে কাজ করতাম তাহলে এটার যখন আমরা স্কোয়ার করতাম তখন এটাতে চলে আসতাম। ঠিক আছে, এবার দেখো কাল্পনিক ঘনমূল দুটি, তাহলে এখানে এটা তো বাস্তব রিয়েল নাম্বার, তাহলে কাল্পনিক হচ্ছে এটা একটা আর এটা একটা কাল্পনিক, তাহলে এই দুটো হচ্ছে কাল্পনিক ঘনমূল। ঠিক আছে, তাহলে আর 1 এটা তো বাস্তবই থাকছে, তাহলে এখানে কাল্পনিক ঘনমূল দুটির যে কোনো একটি অন্যটির বর্গ, তাহলে এই রিলেশনটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এবার আমরা এই কাল্পনিক ঘনমূল দুটির গুণফল নির্ণয় করব। তাহলে যখন আমরা গুণফল নির্ণয় করছি তখন হচ্ছে -1 প্লাস √3i/2 একটা মূল, আরেকটা কি হচ্ছে -1 মাইনাস √3i/2 আরেকটা হচ্ছে ঘনমূল। তাহলে এখান থেকে a প্লাস বি a মাইনাস বি ফর্মুলা বললো, তাহলে কি হচ্ছে a স্কোয়ার মানে -1 তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে √3i তার স্কোয়ার /4। তাহলে এখানে কি হচ্ছে -1 এর স্কোয়ার হচ্ছে +1 থাকলোই এখানে, আর -i এর স্কোয়ার যেহেতু হচ্ছে -1 তাহলে -1 আর এখানে √3 স্কোয়ার 3 +3 তাহলে +3 হয়ে গেল, তাহলে 4/4 ইকুয়াল টু কত হচ্ছে 1। তাহলে আমরা কি পেলাম যে ওমেগা কিউব, ওমেগা আর ওমেগা স্কোয়ার মিলে ওমেগা কিউব হয়ে গেল, তাহলে ওমেগা কিউব ইকুয়াল টু পেলাম 1। তাহলে দেখো এখানে আমরা এই রিলেশনটা পেয়ে গেলাম ওমেগা কিউব ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে কাল্পনিক ঘনমূল দুটির গুণফল, তাহলে কি পাচ্ছি, কাল্পনিক ঘনমূল দুটির গুণফল হচ্ছে 1। এবার আমরা 1-এর যে 3টি ঘনমূল আছে তার সমষ্টি বের করব। সমষ্টি তাহলে একটা হচ্ছে 1, একটা হচ্ছে ওমেগা, একটা হচ্ছে ওমেগা স্কোয়ার, তিনটা যোগফল আমরা নির্ণয় করছি। তাহলে 1 প্লাস ওমেগাটা কী ধরলাম -1 প্লাস √3i/2, আর ওমেগা স্কোয়ারটা কী হয়েছে -1 মাইনাস √3i/2। তাহলে দেখো এখানে তাহলে 1 এটা হচ্ছে প্লাস মাইনাস হয়ে গেল, তাহলে -1/2, আবার এখানে প্লাস √3i/2 হয়ে গেল, আবার প্লাস মাইনাস এই যে 1/2, আবার মাইনাস হচ্ছে কত √3i/2, এই যে √3i/2 কেটে গেল। ঠিক আছে, এবার দেখো 1 এখানে -1/2 এখানে -1/2, তাহলে -1/2 মিলে 1, তাহলে 1 - 1 হচ্ছে 0। তার মানে রিলেশনটা কী পেলাম এখান থেকে যে 1 প্লাস ওমেগা স্কোয়ারের ভ্যালু 0। এখান থেকে আমরা আই এর যেমন করে সূত্রগুলো বের করছিলাম ঠিক একইভাবে ওমেগা দিয়েও আমরা এগুলো বের করতে পারি। যে প্রথমে ওমেগা কিউব যদি 1 হয় তাহলে ω⁴ এটাকে আমরা কীভাবে লিখতে পারি, ওমেগা ইন্টু ওমেগা কিউব লিখতে পারি। এখানে ওমেগা কিউবের ভ্যালু কত 1, তাহলে ওমেগা ইন্টু 1 মানে কী পাচ্ছি রেজাল্টটা ওমেগা। এবার যদি ω⁵ হয় সেটাকে আমরা কী লিখতে পারছি, ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা কিউব। দেখো ওমেগা স্কোয়ারের ভ্যালু ওমেগা স্কোয়ারই থাকলো, কিন্তু ওমেগা কিউবের ভ্যালু তো আমরা জানি সেটা হচ্ছে 1, তাহলে কী পাইলাম আমরা ওমেগা স্কোয়ার। ω⁵ সেটা হচ্ছে ওমেগা কিউব, তার স্কোয়ার আকারে লিখতে পারি সূচক অ্যাপ্লাই করে, তাহলে এটা কি হচ্ছে ওমেগা কিউবের ভ্যালু হচ্ছে 1, তাহলে 1 স্কোয়ার ইকুয়াল টু 1। একইভাবে যেমন আমরা পজিটিভ পাওয়ারগুলো করলাম সেমভাবে নেগেটিভ পাওয়ারও করতে পারি, যে ω⁻⁻⁴, তাহলে 1/ω⁴ আমরা লিখতে পারি, সেটা কি হচ্ছে 1/ω। যেহেতু আমাদের ওমেগা কিউব দরকার 1 বসানোর জন্য, এই জন্য আমরা উপর নিচে ওমেগা স্কোয়ার দিয়ে গুণ করলাম। তাহলে দেখো 1-এর সাথে ওমেগা স্কোয়ার গুণ, তাহলে ওমেগা স্কোয়ার হলো নিচে ওমেগা ইন্টু ওমেগা কিউব, মানে ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার, তার মানে ওমেগা কিউব হয়ে গেল। ঠিক আছে, এবার ওমেগা কিউবের ভ্যালু কত 1, তার মানে কী পেলাম আমরা শুধু ওমেগা স্কোয়ার। একইভাবে যদি আমরা ω⁻⁻5 বের করি তাহলে সেটা 1/ω⁵, তাহলে কী হচ্ছে 1/ω² হয়ে যাবে, কারণ ওমেগা কিউব তো 1। ঠিক আছে, তাহলে এবার দেখো এটা যে ওমেগা কিউব দরকার, তাহলে এখানে স্কোয়ার আছে, তাহলে উপর নিচে শুধুমাত্র আমরা ওমেগা দিয়ে গুণ করছি,
তাহলে ওমেগা, আর এটা ওমেগা স্কোয়ার, আর তার সাথে ওমেগা গুণ করলে কত, ওমেগা কিউব হয়ে গেল। এবার ওমেগা কিউব তো আবার 1, তার মানে এখানে কী পাচ্ছি, শুধুমাত্র ওমেগা। তাহলে এইভাবে আমরা পজিটিভ পাওয়ার, নেগেটিভ পাওয়ার যে কোনো মানগুলো বের করতে পারি। ঠিক আছে, তাহলে তোমাদের এই পর্যন্তই আজকে থাকলো। নেক্সট দিন আমরা এই চ্যাপ্টার থেকে অঙ্কগুলো সলভ করব।